আজকে ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে অদ্ভুত একটা বিষয়কে নিয়ে কথা বলবো, দ্যাট ইজ হচ্ছে গ্রক। গ্রক হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোট। এটাকে বলা হয় থাকে বায়াস চ্যাটবোট বলা হয়, এবং যাকে বলা হয় মোস্ট কন্ট্রোভার্সিয়াল চ্যাটবট। আমরা জানবো গ্রক কিভাবে কাজ করে, কোন মডিউলের মাধ্যমে ডিসিশন গুলো নিয়ে থাকে, এবং গ্রক কোথায় বসানো থাকে, এবং কেন এটাকে বলছে এলন মাস্কের একটা ওয়ান অফ দ্য বেস্ট ইনোভেশন বলা যেতে পারে। আবার উল্টো দিকে সোশ্যাল ক্ষেত্রে একটা তোলপাড় হয়ে যাওয়ার সিচুয়েশন তৈরি হয়েছে। বহু পলিটিক্যাল লিডাররা অনেকে বলছে এটাকে নিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড়, এক একজন এক এক রকম ভাবে দোষ চাপাচ্ছে। অনেকে বলছে এটা কিন্তু বায়াসড, টোটালি বায়াসড, এবং অনেকে বলছে এটা একটা জাস্ট মডেল, এটা দিয়ে একটা অসম্ভবকে সম্ভব করে তোলা সম্ভব। বহু ধরনের সার্কাস্টিক হিউমরিটি টাইপের মেসেজ গুলো পাওয়া সম্ভব, হিউম্যান লাইক এক্সপ্রেশন গুলো পাওয়া সম্ভব, যেটা কিন্তু আদার যেরকম চ্যাটি বা আদার গুলোর ক্ষেত্রে পাওয়া সম্ভব নয়। সেই ধরনের জিনিসগুলো যেরকম হিউম্যান আমরা যেরকম বিহেভ করি, রাগে হলে আমরা যেরকম ব্যবহার করি, বা খুশি থাকলে যেরকম ব্যবহার করি, সেরকম ধরনের অ্যান্সার পাই। আজকে আমি গ্রককে যদি হাসি খুশি মুখে উত্তরটা প্রশ্ন করি, তার উত্তর হাসি মুখে দেবে, আর যদি গালাগালি করে প্রশ্ন করি, তার উত্তর গালাগালি দিয়ে করবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু গ্রকের মধ্যে চলে এসছে, একটা অন্য লেভেলের জায়গায় চলে আসছে এটা, এবং একটা আমাদের নতুন রকম যুগের সূচনা করতে চলেছে। এটা কি ভালো, এটা কি খারাপ, এটা সিচুয়েশন কি, পলিটিক্যালি কোন জায়গায় এফেক্ট ফেলতে চলেছে, সবকিছু নিয়ে ছোট্ট ভিডিওর মধ্যে গ্রক নিয়ে চলে আসা যায়। এআই, দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল চ্যাটবট লাইক ChatGPT, ইজ ইট বায়াসড? আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, দ্যাট ইজ গ্রক। আজকের বিষয়ে আমরা জানবো গ্রক কি জিনিস, কোথায় কাজে লাগছে, কিভাবে এটাকে বলা হচ্ছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে কিনা, সত্যি কি পলিটিক্যাল ব্যাপার রয়েছে, কিছু রিস্ক কতটা রয়েছে, কিভাবে কাজ করে। এন্ড সেকেন্ড পার্ট ইজ গ্রক আর ChatGPT, এদের মধ্যে বেটার কে, এবং কোন ক্ষেত্রে কোন পার্টিকুলার এআই কে কাজে লাগানো হয়। তো আসা যায় বন্ধু, সবকিছু বলার আগে আমি সময় স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যদি নতুন ধরনের এই ধরনের টেকনিক্যাল, টেকনোলজিক্যাল বা ইনভেস্টমেন্ট ব্যাপারে সমস্ত ভিডিওগুলো পেতে চাও। হোয়াট ইজ গ্রক এআই? ক্রিয়েটেড বাই এলন মাস্ক অ্যাজ এন অল্টারনেটিভ অফ ChatGPT বলা হয়। এটা হচ্ছে মোর হিউমারাস, এজি এবং ওপেন মাইন্ডেড বলা যেতে পারে, এবং ইন্টিগ্রেটেড টু এক্স, অর্থাৎ যেটা আগে ছিল টুইটার, তার সঙ্গে ইন্টিগ্রেটেড। আসা যাক এবারে কিভাবে গ্রক কাজ করে, এবং তারপরে বলবো ChatGPTর সঙ্গে ডিফারেন্স কোথায় রয়েছে। বেসিক্যালি যদি এর আগে তোমরা আমার আগের ভিডিওটা দেখে থাকো, তাহলে জানো ChatGPT যেখানে ডিটেলস বলেছে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডিটেলস বলেছি। এখানে শুধুমাত্র বলবো যেটা, সেটা হচ্ছে কিভাবে গ্রক কাজ করে। এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে বা যেটা বলেছি আমরা ML, এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু প্রথমে হচ্ছে রিকগনাইজ করার চেষ্টা করে। সেকেন্ড ব্যাপার চলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটাকে নেক্সট পার্ট। থার্ড পার্ট হচ্ছে যাকে বলা হয় ভিশন বা AI ভিশন বলা হয়। নাম্বার ফোর্থে চলে আসছে, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস রয়েছে, যেরকম আর্টিফিশিয়ালি ব্রেন স্ট্রাকচার যেরকম তৈরি হয় সেরকম ভাবে তৈরি করছে। এইভাবে তৈরি করে কিন্তু টোটাল স্ট্রাকচারটা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড গ্রক। গ্রকের যে কোনো ক্ষেত্রে মেশিন যখন কোনো ইনপুট করা হয়, ডেটাগুলোকে একটা জায়গায় রাখা হয়, যেটা হচ্ছে নলেজ বেস সিস্টেম বা KBS এর মধ্যে রাখা হয়। তো ফার্স্ট প্রসেসিং হয়, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্সন হয়। প্রথম ব্যাপারটাকে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ থেকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া হয়। মানে মেশিন কি হয়, মেশিন 0 আর 1 সেটা কিছু বোঝে না, কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে যেমন ডিসিশনের জায়গা যেখানে যেখানে চলে আসে, বা অটোমেটিক্যালি যেসব জায়গাতে ডিসিশন গুলো নিতে হয়। কারণ মেশিনের পক্ষে তো যে কোনো কিছু অটোমেটিক বোঝা সম্ভব না। তুমি একটা প্রশ্ন চিহ্ন একজনকে করলে, তোমার বন্ধুকে করলে, আর মেশিনে যে প্রশ্ন করে, দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন একটা মানুষকে প্রশ্ন করা হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করা হয়। এই যে আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার ভিডিওটা কেমন লাগছে, যদি মেশিনকে বলি ইয়েস অর নো, গুড অর ব্যাড বলে ছেড়ে দেবে, কিন্তু তোমাকে আমি যদি প্রশ্নটা করি, তার উত্তরে বলবে কিছুটা স্যার ভালো লাগছে, কিছুটা তেমন পরিষ্কার বুঝলাম না, কিছুটা আপনার চশমাটা পাল্টেছেন, কি আপনার জামাটা পাল্টেছেন। এই যে সেন্স গুলো, এই ফিলিংস গুলো মেশিন দেবে না। একই বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে মোস্ট পাওয়ারফুল থিং এখানে, যে কোনো AI এর মধ্যে এটা একটা ইঞ্জিন বলা হয়। নেক্সট লেভেলে চলে আসছি AI আই, অর্থাৎ চোখ। আমরা যেরকম চোখ দিয়ে তুমি দেখতে পাচ্ছ আমাকে, আমার গায়ে যে জামাটা পরে আছে, কালো জামা কি সাদা জামা সেটা বুঝতে পারছো, চশমা কি রঙের পরে আছে সেটা বুঝতে পারছো, কি আমি সাদা কি কালো সেটা বুঝতে পারছো। তো এই যে জিনিসগুলো বোঝায়, ফিলিং গুলো, মেশিনও কোনো ইমেজ থেকে কিন্তু নিজেকে বুঝতে পারে। কোন একটা ইমেজ যদি তুমি, সেটা মানুষের ইমেজ, না সেটা কোনো জন্তু জানোয়ারের ইমেজ, না সেটা কোনো পশু পাখির ইমেজ, নাকি কোনো পাহাড়, কোনো ন্যাচারাল ক্যালামিটির ইমেজ, সমস্ত কিছু কিন্তু বোঝার ক্ষমতা রয়েছে মেশিন, এবং সেগুলো করছে। এবং এই মডিউলটা কিন্তু এই জন্য কাজ করে, AI ভিশন মডিউল। এর কাজ হচ্ছে রেকগনিশন করা,
যে কোনো জিনিস থেকে রেকগনাইজ করে সেটাকে কাজ করা। এরপরে চলে মধ্যে এই যে নিউরাল নেটওয়ার্কস বলছি, এটাকে আমি বলবো ব্রেন স্ট্রাকচার, আর্টিফিশিয়ালি এরকমভাবে স্ট্রাকচার তৈরি করা রয়েছে যে স্ট্রাকচারের উপর বেস করে আমরা ডিসিশন গুলো নেই। এই নিউরাল নেটওয়ার্ক ফর এক্সাম্পল দিতে চাইছি, সেটা হচ্ছে কোন একটা ব্যাংকে কোন একটা ফ্রড হলো, সেই ফ্রডটা ধরার ক্যাপাবিলিটি কিন্তু রয়ে গেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এবং এই গ্রক সেই কাজটা করে দিতে পারে। এবং সেটা কিভাবে করে, তার কাছে ডেটা দরকার, চাঙ্ক অফ ডেটা, হিউজ ডেটা সে নিয়ে নেয়, তাদের মধ্যে ভেরিফিকেশন করা, জার্নাল লেজারের মধ্যে চেকিং গুলো করা, প্রত্যেকটা কন্ট্রা এন্ট্রি, একটা এন্ট্রির সঙ্গে আরেকটা এন্ট্রি চেক করা। কোন একটা জায়গা থেকে, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, যখন কোন একটা পেন তুমি কোন জায়গা থেকে কিনতে যাচ্ছ, তার বদলে তুমি লেন এবং দেন করছো, টাকা দিচ্ছ, তার বদলে তুমি পেনটা পাচ্ছ, তাহলে একটা ট্রানজাকশন কিন্তু বলছি এটাকে। ট্রানজাকশন মানে আমি পেনটা নিলাম, টাকা দিলাম না, দিস ইজ নট কল্ড ট্রানজাকশন। আমি টাকা দিলাম, পেনটা পেলাম না, দিস ইজ নট কল্ড ট্রানজাকশন। ট্রানজাকশন মিনস তুমি কিছু দিচ্ছ, তার বদলে কিছু পাচ্ছ, দ্যাট ইজ কল্ড ট্রানজাকশন। এই ফুল সার্কেলটা কমপ্লিট হলো কিনা এই চেকিং কিন্তু অ্যাকাউন্টিং এর দিক থেকে ইজিলি করা সম্ভব, এবং সেটাও করা যায় এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ যে ট্রানজাকশন হচ্ছে, সেই ট্রানজাকশনের কোথায় এন্ট্রি করা হচ্ছে, ক্যাশে যে টাকাটা, ফিজিক্যাল ক্যাশ যেটা জমা হলো, সেই জমা হওয়া ক্যাশিয়ার যে টাকাটাকে ইনপুট করে রাখলো, এবং সেই টাকাটা আমাদের পার্টিকুলার ক্যাশ রেজিস্টারে জমা হলো কিনা, ক্যাশ রেজিস্টারে জমা হলো, সেটা জিএল এফেক্ট হলো কিনা, এইগুলো নিয়ে কিন্তু বোঝা যায়। যেমন কোনো একটা অ্যাকাউন্ট হোল্ডার, নাম হচ্ছে মিস্টার এক্স, তার একটা অ্যাকাউন্ট রয়েছে, তার অ্যাকাউন্টে ডেবিট সাইড একটা, ক্রেডিট সাইড একটা, সে 1000 টাকা জমা করলো। একজন ফ্রড ক্যাশিয়ার সে টাকাটা নিয়ে স্ট্যাম্প দিয়ে তাকে ফেরত দিল, কিন্তু টাকাটা জমা করলো না। তার মানে তার যে লেজার অ্যাকাউন্ট রয়ে গেছে, এটাকে বলছি আমরা পার্সোনাল লেজার অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট। আর যে ক্যাশটা জমা পড়লো সেটাকে আমরা বলছি জিএল অ্যাকাউন্ট বা জেনারেল লেজার অ্যাকাউন্ট। তাহলে পিএল আর জিএল এর যেই কন্ট্রাকশন যখনই আমরা মিলিয়ে নিচ্ছি পিএল জিএল এর মধ্যে, তখনই আমরা ধরতে পেরে যাচ্ছি যে কোনো ডিফারেন্স আছে কিনা। ক্যাশিয়ার টাকাটা রিসিভ করলো, রিসিভ করার পর এন্ট্রি করলো, কিন্তু সেই এন্ট্রিটার সঙ্গে জেনারেল লেজারের সঙ্গে ট্যালি হলো না, সঙ্গে সঙ্গে ধরে নিতে পারবে। শুধু আজ বলে না, আজ থেকে কয়েক বছর আগে কোনো ঘটনা, কোনো একটা পার্টিকুলার রেকর্ড, যে রেকর্ড গুলোকে পরবর্তীকালে তখন ছিল, পরবর্তীকালে ম্যানুয়ালি ওগুলোকে রিমুভ করা হয়েছে, সেগুলো ট্র্যাক করা, গত 10 বছরের সমস্ত ডেটাগুলোর সঙ্গে জিএলপিএল এর অ্যানালিসিস করে দেওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু এআই দিয়ে করা সম্ভব হচ্ছে। এটা একটা ছোট্টতম উদাহরণ দিলাম। বড় বড় হচ্ছে অপরাধীকে ধরার ক্ষমতা রয়েছে, কোন ইমেজ থেকে সেই ইমেজগুলো রেকগনাইজ করা, সেই অনুযায়ী কিন্তু সেই অপরাধী কোথায় সারা বিশ্বে কোথায় এনলিস্টেড রয়েছে সেখানে ট্র্যাক করা, জিপিএস এর সঙ্গে লিঙ্ক করে দেওয়া, সেই জিপিএস এর মারফত সেই অপরাধী কোথায় কোন জায়গায় বসে কি করছে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রেকর্ড তৈরি করে আনা, সেগুলো অনুযায়ী কতগুলো ফ্যাক্টরকে বলে ইমেজ ফ্যাক্টর বলে, এগুলোকে সেই ভেক্টর ইমেজ কিছু, স্কেলার ইমেজ কিছু আছে, এই ইমেজগুলোকে রেকগনাইজ করা এবং রেকগনাইজড ইমেজগুলোকে অ্যানালাইসিস করার পরে নিজস্ব যে নিউরাল নেটওয়ার্ক আছে সেখানে গিয়ে ডাম্প করা, সেখান থেকে সার্চিং করা, এবং ম্যাচ যদি হয় সেগুলোকে আবার মানে ফাইনার ম্যাচ করা, এই সমস্তগুলো কাজ কিন্তু করে দিচ্ছে নিউরাল নেটওয়ার্কস এর মাধ্যমে। তো দ্যাট ইজ ফাইন, ইন্টারেস্টিং, দিস ইজ কল্ড গ্রক। এই গ্রক কিন্তু কোথায় রয়েছে? গ্রক রয়েছে কিন্তু টুইটার, যাকে আমরা বলছি এক্স, সেই এক্স এর মধ্যে কিন্তু ইনভলভ রয়েছে গ্রক। আসছে ইন্টারেস্টিং পয়েন্ট, কেন গ্রক বাকিদের থেকে ডিফারেন্ট? দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যদি দেখে নিই, গ্রককে রিয়েল টাইমে কিন্তু ট্রেন করা হয়, অর্থাৎ এই মুহূর্তে সোশ্যাল সিচুয়েশন কি, আমাদের কি মতামত রয়েছে, আমরা কে কি বলছি, আমাদের সমস্ত কিছু সেগুলো কিন্তু অ্যানালাইসিস করে, ফলে রিয়েল টাইম বলা হয়। এন্ড সেকেন্ড ওয়ান, যেটাকে বলে সেন্সারটা আনসেন্সার্ড, অর্থাৎ সেন্সার ছাড়া, অর্থাৎ অর্থ হচ্ছে তুমি যখন তাকে ভদ্রভাবে কথা বলছো তার উত্তরে সে ভদ্র উত্তর দিচ্ছে, তুমি তাকে যদি কোনো গালাগালি দিয়ে কথা বলো সেও তোমার গালাগালি দিয়ে কথা উত্তর দেবে। এবং দেখবে বেশ মজাদার বিষয় রয়েছে, তুমি যেভাবে তার সঙ্গে রিয়াক্ট করবে সে সেইভাবে রিয়াক্ট করবে। এটা কিন্তু চ্যাট জিপিটির ক্ষেত্রে মিসিং রয়েছে। এখানে এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ফলে এইটা হলো সেকেন্ড পয়েন্ট। অর্থাৎ ফার্স্ট ওয়ান কি বলছি, এক নম্বর হচ্ছে রিয়েল টাইমে ট্রেন করা রয়েছে একে। সেকেন্ড যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু অনেক বেশি সার্কাস্টিক ধরনের, মজাদার ধরনের, তোমার সঙ্গে যেরকম উত্তর দেবে তোমার সঙ্গে সেরকম মজা করবে, তুমি যেরকম গল্প করবে, লাইক মোর হিউম্যান লাইক, যেটা অন্য ক্ষেত্রে সেটার অভাব দেখা যাচ্ছে। এটা হচ্ছে মানে বেটারমেন্ট। এবং যেটা আরেকটা বলা হচ্ছে সেটা হচ্ছে লেস সেন্সার বলা হয় একে, অর্থাৎ চ্যাট জিপিটির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আমরা সেন্সার দেখতে পাই, যেখানে কোন কথা বলবে, কোনটা বলবে না, কোনটা অ্যান্সার কি দেবে সেগুলো ঠিক করা, এর ক্ষেত্রে কিন্তু সেটা কম রয়েছে। তাহলে এইটা বোঝা গেল এর ইন্টারেস্টিং পয়েন্ট। এবারে আসবো সেকেন্ড পয়েন্টের দিকে। তাহলে এখানে কেন বলছি মোস্ট কন্ট্রোভার্সিয়াল, এই শব্দটা কেন বলছি? কারণ এখানে আসল রহস্যটা লুকিয়ে রয়েছে। যখন এখানে প্রশ্ন করা হচ্ছে, পলিটিক্যাল কোশ্চেন যখন কিছু করা হচ্ছে, যে ধরুন এই মুহূর্তে কোনো একজন ক্ষমতার অধীন যে রয়েছে তার সঠিক বেঠিক বক্তব্য দাও, সেগুলো খুব
এমন ভাবে বক্তব্যগুলো আসছে দেখে যতই মনে হচ্ছে আনবায়াসড, কিন্তু বেসিক্যালি কিছুটা বায়াসড। It is branding certain leaders as corrupt and undemocratic, and that too without proof. This is new territory for AI bots. Yes, they've been accused of misinformation, but Grok is also being accused of having an attitude problem. Why is that? The answer is programming. এবং কিছুটা কোনো একজন ব্যক্তি নির্ভর বলে মনে করে নেওয়া হচ্ছে। সেই যে প্রশ্নগুলোর উত্তর আসছে দেখে মনে হচ্ছে সেগুলো যে একজন লোক বলছে কথাগুলো এবং তার নিজস্ব মতামত, এই যে মতামতটা, চিন্তা ভাবনাটা। আমি একটা পাখিকে যদি ট্রেন করি রাম বলো রাম বলো রাম বলো, ওকে যদি আমি রাম রাম বলতে বলতে মরা মরা চলে আসি, তারপরে যতবার ওকে উত্তর দেবে তার উত্তর সে মরাই আসবে। যদি তার নাম জিজ্ঞেস করে বলবে মরা, কি খাচ্ছ বলে মরা, তো আলটিমেটলি তার রামটা সে মরায় পরিণত হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি তুমি তাকে যেভাবে ট্রেন করবে সে কিন্তু সেভাবে উত্তর দেবে। এটা কোনো মানুষ নয় যে নিজস্ব জিনিস চিন্তা ভাবনা করে নিচ্ছে। Tempting to see these models as a perfect source of knowledge, but they're not. দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে ফ্রিডম ভার্সেস রেসপন্সিবিলিটি। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কতটা ফ্রিডম দেওয়া উচিত, কতটা ফিল্টার রাখা উচিত এবং কতটা মডারেশন পর্যন্ত একে বলতে দেওয়া উচিত, এই বিষয়টা কিন্তু একটা বড় জায়গা তৈরি করে। যার রেজাল্ট আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে যে ধরনের অ্যান্সার গুলো আসছে সেগুলো কিন্তু অনেকের পক্ষে, অনেকে মনে করছে এটা তৈরি করা, মানে বায়াস, মানে একদিক ঘেঁষা রয়েছে বলে মনে করে নিচ্ছে। Like humans, AI does not know what is right or wrong. It simply absorbs everything it gets. Of course, the makers can try to install certain filters. For example, ChatGPT often refuses to answer political questions, and that's an inbuilt filter on the bot. But Grok has no such filters. আসছি রিস্কের দিকে, যেটা আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট। এই যে পলিটিক্যাল ব্যাপারগুলোকে একটা এআই কে শেখানো হচ্ছে বা সে রিড করছে, সোশ্যাল মিডিয়ার যে ভ্যালুগুলোকে, সেই ভ্যালুগুলোকে যখন প্রসেস করা হচ্ছে এবং সেখানে ম্যাক্সিমাম লোকের মতামত কিংবা কিছু লোকের মতামত বা অ্যানালিসিস করছে নিজের মতো করে, সেইগুলোর যে তৈরি করা, সেগুলো আলটিমেটলি কিন্তু সেই দেশের বা সেই অঞ্চলের একটা বড় মাত্রায় এফেক্ট ফেলে দেয় এবং মিস ইনফরমেশন কনসার্ন ব্যাপারটা কিন্তু চলে আসছে এবং এর ফলে যে রিয়েল টাইম ডেটার যে পজিটিভিটি সেগুলো অনেকটা কিন্তু এফেক্টেড হয়ে যায়। রেগুলেটরি চ্যালেঞ্জ বলতে গভর্নমেন্ট এর জন্য কিন্তু ইন্টারভেন করতে পারে রীতিমতো ভাবে এবং রেস্ট্রিকশন রাখার ব্যাপারটাও চলে আসতে পারে যদি এরকম ধরনের ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপারগুলো চলে আসে। ফলে এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। That AI search engines showed wrong sources 60% of the time. So your first job is to accept this truth that AI bots are not perfect. এবার আসছি নেক্সট পয়েন্টের দিকে, দ্যাট ইজ ডিফারেন্স কি রয়েছে। কেন আমি বলবো চ্যাট জিপিটির সঙ্গে এই বড় জায়গায় তোমরা দেখেই বুঝতে পারছো যে এটার মধ্যে বেশ কিছু বক্তব্য রাখার জন্য কিন্তু একটা বড় চার্ট তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু বক্তব্য রাখা হয়েছে। দেখো, প্রথম ঘটনা বলবো, চ্যাট জিপিটি একটা ফ্যান্টাস্টিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আমাদের সবাইকে কম বেশি সাহায্য করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা অন্য মাত্রায় নিয়ে গেছে টোটাল ব্যাপারটাকে এবং সেখান থেকে আমাদেরকে কোড তৈরি করে দেওয়া, কোডিং বানানো ছাড়া স্ক্রিপ্টিং তৈরি করে দেওয়া, স্ক্রিপ্টিং ছাড়া যেরকম ধরনের ডিজাইনিং তৈরি করে দেওয়া, ডিজাইনিং ছাড়া এভরিথিং, সমস্ত কিছু কিন্তু এআই আস্তে আস্তে যুক্ত হয়ে পড়েছে। এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি প্রথম যে এসেছিল ওপেন আই কোম্পানি তৈরি করা, এর থেকে আস্তে আস্তে আরো একাধিক, যেরকম আমরা ডিপসিক সেটা নিয়ে আলোচনা করেছি, এরপরে গ্রক চলে এলো, একে নিয়ে আলোচনা করছি, আরো অ্যাডভান্সমেন্ট হয়ে চলেছে, কিন্তু প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছে কয়েকটা। প্রথম ব্যাপার আমি আসছি 1 নম্বরের দিকে, দ্যাট ইজ ডেটা সোর্স। ডেটা সোর্স মানে তুমি কিছু রেকর্ড তুমি একে খাইয়ে দিচ্ছ, বুঝিয়ে দিচ্ছ, রেকর্ড এইভাবে তৈরি করো। তো এই রেকর্ড গুলো কিভাবে হয়? এটা করা হয় কি, ডেটা সেট করা হয়। ডেটা সেট মানে একসঙ্গে অনেকগুলো ডেটাকে রাখা হয়, এই ডেটাগুলোকে কিন্তু একে ফিট করানো হয় এবং এখানে কন্ডিশন দেওয়া হয়। যদি 1 নম্বর কন্ডিশন হয়, 2 নম্বর কন্ডিশন হয়, 3 নম্বর কন্ডিশন হয়। এখানে যখন যে কোশ্চেনটা তুমি করছো, এই কোশ্চেন বেস করে কিন্তু দেখছে 1-এ হবে না 2-এ হবে না 3-এ হবে। তুমি মনে করো বলছো হোয়াট ইজ ইয়োর নেম, এই যখনই তুমি বলছো এগুলো কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, হোয়াট নিয়ে নিচ্ছে, নেম নিয়ে নিচ্ছে, ইয়োর নিয়ে নিচ্ছে। তার মানে 3টে জায়গায় ও কিন্তু 3টে ভাগ করে নিল গ্রামাটিক্যালি। এটা গ্রামার বলতে ওর ভাষার গ্রামার। প্রথম হচ্ছে হোয়াট শব্দটাকে নিল, ইয়োর শব্দটাকে নিল, তারপরে নিল নেম শব্দটাকে নিল। এইবারে এইগুলোকে পার্সিং করে বলে, পার্স করা। এই পার্সিং করার সময় নেমটা দেখে বুঝলো
নাম খুঁজতে চাইছি, ইয়োর দেখে বুঝলো তোমার বলতে চাইছে, হোয়াট দেখে বুঝলো কি জানতে চাইছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে নেমে সার্চ করে নিল ইয়োর বলে। কিন্তু ইয়োর এর জায়গায় যদি মি করে দেওয়া হয়, হোয়াট মির জায়গায় সেলফ করা হয়, তাহলে পর অটোমেটিক্যালি সেই নামটা দেখবে যে নামটা তার নিজের রয়েছে, যে প্রশ্ন চিহ্ন করতে চলেছে। অর্থাৎ বোঝা গেল এগুলোকে বলে পার্সিং, গ্রামাটিক্যাল পার্সিং করা হয় প্রত্যেকটা ওয়ার্ডকে। তো সেম ভাবে যদি ডেটার সোর্সের মধ্যে আমরা সাজিয়ে দিই যেরকম ভাবে সে করবে। যদি চ্যাট জিপিটি দেখি সেটা হচ্ছে ডেটা সেট থেকে এগুলো ট্রেন করা হয়, এগুলো করে ডেটা সেট বলছি। আর গ্রকের ক্ষেত্রে যেহেতু এক্স এ বসে আছে, এক্স থেকে তৈরি, এক্স এ যা শেখানো হচ্ছে, বোঝা হচ্ছে, যা দেখানো হচ্ছে, তার উপর বেস করে তৈরি করছে রিয়েল টাইম ডেটা। মানে ঠিক এই মুহূর্তে যেটা হচ্ছে সেই ঘটনাটা কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট হচ্ছে, সঙ্গে সঙ্গে রিপোর্ট দেখিয়ে দিচ্ছে। কিন্তু চ্যাট জিপিটি ক্ষেত্রে কিন্তু রিয়েল টাইম নয়, এটা একটা কিন্তু পয়েন্ট রয়েছে। সেকেন্ড ব্যাপার রয়েছে টোন। টোন কথার অর্থ হচ্ছে এরা কিভাবে প্রসেস ইউজ করছে, এ কিভাবে ইউজ করছে। অর্থাৎ তুমি আমায় প্রশ্ন করছো, এবারে তুমি আমায় প্রশ্ন করছো, আমি যেহেতু মানুষ, তুমি আমায় যদি ভালোভাবে প্রশ্ন করো তার উত্তর আমি ভালোভাবে দেবো। তুমি যদি খারাপ ভাবে আমাকে একটা গালাগালি করে প্রশ্ন করো, তার উত্তরে আমি কিন্তু রেগে গিয়ে তোমার উত্তর দেবো, হাসি মুখে উত্তরটা দেবো না। তো এই যে সেন্স গুলো তৈরি করছে, এখানে নিউট্রাল একটা প্রফেশন হিসেবে কাজ করছে। অর্থাৎ তুমি এই চ্যাট জিপিটিকে যতই আজে বাজে কথা নিয়ে প্রশ্ন করো, ও কিন্তু ঠিক ততটুকুই উত্তর দেবে যে উত্তরটা তার মধ্যে রয়েছে, এবং সেটা পোলাইটলি অ্যান্সার করে প্রতিবার। তো এই জায়গাটা এর সুবিধা রয়েছে। কিন্তু গ্রকের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এর প্রশ্নের উত্তর হচ্ছে উইটি টাইপ এবং সার্কাস্টিক টাইপের একটা উত্তর আসবে তোমার কাছে। তুমি যেরকম ধরনের মজাদার প্রশ্ন করবে, বা তাকে তুমি ঘুরিয়ে এমন প্রশ্ন করবে, বা একটা ব্যঙ্গ করে একটা প্রশ্ন করবে, বা এমন ভাবে একটা মিন করে প্রশ্ন করবে, তার উত্তরেও কিন্তু ওইভাবে তোমাকে অ্যান্সারটা দেবে। ফলে এইখানে একটা উইটি ধরনের অ্যান্সার। ফলে এই ধরনের অ্যান্সার গুলোর সুবিধা হচ্ছে যে হিউম্যান লাইক অ্যান্সার। অর্থাৎ তুমি আমাকে যদি একটা সেরকম ভাবে খোঁচা দিয়ে ব্যঙ্গ দিয়ে বলো, আমিও তোমার ব্যঙ্গ দিয়ে উত্তর দিই, তাহলে এটা মনে হবে হিউম্যান টাইপ। ফলে এটা মোর হিউম্যান টাইপ লাগছে। হয়ে গেল তৃতীয় জায়গায় অ্যাকিউরেসি। এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাকিউরেসির ক্ষেত্রে ওয়েল ভেরিফাইড বাট আউটডেটেড, এই ব্যাপারটা কিন্তু রয়েছে চ্যাট জিপিটির ক্ষেত্রে। কিন্তু গ্রকের ক্ষেত্রে রিয়েল টাইম রয়েছে। এটা একটা পজিটিভ, যে কোনো সময় তুমি অ্যান্সার পাচ্ছ। সেকেন্ড ওয়ান, রিস্কি ইনফরমেশন গুলো কিন্তু থেকে যাচ্ছে। রিস্কি ইনফরমেশন মানে গ্রক তো নিজে কোনো চিন্তা ভাবনা করছে না, সোশ্যাল মিডিয়ায় যত রকম লোক বলছে, ম্যাক্সিমাম লোক কি বলছে, তাদের মতামত কি, পজিটিভ নেগেটিভ, বা তাদের মধ্যে কোনটা বেশি মাত্রায় পাওয়ারফুল, সেই হিসেবগুলো করে কিন্তু তৈরি করছে। ফলে একটা রিস্ক তৈরি করে দিচ্ছে মারাত্মকভাবে। যেরকম একটা রিস্কের কথা বলি, সোশ্যাল মিডিয়াতে কোনো একটা বিষয়কে নিয়ে খুব ঝঞ্ঝাট ঝামেলা চলছে, অর্থাৎ চাইছে না সরকার কিংবা সাধারণ মানুষ জানাটা মানুষের পক্ষে খারাপ হবে। এমনই হতে পারে যে এমন কোনো বিষয় কোনো একটা অঞ্চলের কোনো একজনকে বা কোনো একটা দলকে অত্যাচারিত হতে হচ্ছে, এবং সেটা সত্যি হতে পারে, আবার মিথ্যা হতে পারে। যদি এটা সত্যি কি মিথ্যা যাচাই করার ক্ষমতা কিন্তু গ্রকের নেই, কেন কোনো এআই পারফেক্ট নেই। এই সত্যি মিথ্যার ক্ষমতাটা যদি না থেকে থাকে, আলটিমেটলি মানুষের কাছে ক্ষমতাটা রয়েছে, সেই ক্ষমতাটা কিন্তু এখনো গ্রকের কাছে নেই। ফলে কি হচ্ছে, যখন তাকে বোঝানো হচ্ছে, বারবার করে বলা হচ্ছে এই দল, এই পরিমাণ লোক, একটা সারা দেশের মধ্যে একটা অংশে এই লোকগুলো অত্যাচারিত হয়েছে এবং এদের খারাপ হয়েছে, ফলে এই প্রশ্নটা যখন গ্রককে শিখিয়ে দেওয়া হচ্ছে বা বোঝানো হচ্ছে, সারা বিশ্বে যখন এইটাই স্প্রেড করছে, অ্যান্সার সেভাবে আসছে, ন্যাচারালি ওই দলের গোষ্ঠী সারা বিশ্বের যেখানে যেখানে রয়েছে তারা প্যানিকড হয়ে উঠছে এবং একটা দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে। ফলে সরকার কেন কোনো দলের উচিত নয় এই বিষয়টাকে মানে লাইট করে নেওয়া, এটা খুব সিরিয়াস ব্যাপার। ফলে এটার মধ্যে একটা রিস্ক থেকে যাচ্ছে। এটা কিন্তু গ্রকের একটা বড় পয়েন্ট। নেক্সট আমি চলে আসবো বায়াস লেভেল, যেটা আমি বলছিলাম আগে। বায়াস লেভেল কিন্তু একটা ব্যাপার রয়েছে, যেরকম কখনো যেহেতু এআই, আমরা মানুষ, আজ আমি তোমাদের ভিডিওটা বানাচ্ছি, আমি নিজস্ব মতামত তোমাদের প্রকাশ করছি, কিছু লোকের সঙ্গে মিলবে, কিছু লোকের সঙ্গে মিলবে না। এইবারে এইটা হতেই হবে, কারণ এটাই হিউম্যান বিং। কিন্তু মেশিন হলে এটা কোথাও হতো না, হয় সব 0 নাহলে সব 100, মাঝখানে কিছু নেই। তো এখানে এদের এই মডারেট কথার অর্থ হচ্ছে, এই চ্যাট জিপিটির ক্ষেত্রে এর মডারেট হওয়ার কথার অর্থ হচ্ছে এই ধরনের বায়াসিংটা খুব কম। তুমি 1000টা প্রশ্ন করে তার উত্তর কিন্তু বায়াসড হবে না। যখন তুমি প্রশ্ন করে দেখতে পারো কোন একটা পলিটিক্যাল লিডারের ইমেজ বানিয়ে দাও, ড্র করে দাও, এ কিন্তু করবে না। ChatGPT often refuses to answer political questions, and that's an inbuilt filter on the bot. তুমি যদি বলো কোনো পলিটিক্যাল লেভেলের লোকের একটা কোনো একটা ড্রব্যাকস এর কথা,
উত্তরটা দেবে না, এইগুলো হচ্ছে মডারেশন ব্যাপার। কিন্তু এর ক্ষেত্রে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিন্তু রয়ে গেছে, অর্থাৎ যে দলই হোক না কেন, যে দলের সিচুয়েশন হোক না কেন, একটা বায়াসড একটা ইনফরমেশন গুলো পাওয়া যাচ্ছে, অতীতে বহুবার পাওয়া গেছে বেশ কদিন ধরে, এবং এটাকে নিয়ে খুব গুজব ছড়িয়েছে এবং কিছুটা ঘটনা সত্যিও হয়েছে, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছি আমরা পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স কিন্তু রয়ে গেছে এখানে। নেক্সট ওয়ান হচ্ছে ইউজ কেসেস, কোথায় কোথায় আমরা ইউজ করব। প্রথম দেখো, আমরা চ্যাট জিপিটির কথা যেটা বলছিলাম, কোন রিসার্চ অর্গানাইজেশনে রিসার্চ লেভেলে কাজকর্ম, সারা বিশ্ব জুড়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে রিসার্চের কাজ চলছে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি পেনটাকে নিয়ে আমাদের দেশে রিসার্চ চলছে, এই পেনটা কত লাইট করা যায়, কত কুইক এবং কালিটা কত বেশি সময় ধরে চালানো যায় এবং রংটা কত সহজে থেকে যায়, এটা একটা রিসার্চ লেভেলে কাজ। এরকম ভাবে সারা বিশ্বে কোনো না কোনো জায়গায় এর উপরে কাজ চলছে। আমি যখন কাজ করছি, আমি অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমি যখন সার্চ করছি, আমাকে তখন এর সম্পর্কে অতীতে সারা বিশ্বে কে কি ভেবেছে, কে কত পর্যন্ত কাজ করেছে, সমস্ত ডকুমেন্ট করে আমাকে দেখিয়ে দিচ্ছে। ফলে আমার রিসার্চ করতে অনেক সহজ হচ্ছে কাজগুলো, এবং অলরেডি কে কি মতামত তার জেনে গেলে ফলে আমি তারপর থেকে কাজ শুরু করতে পারছি, নতুন করে কাজ শুরু করতে হচ্ছে না, আমার সময়টাও বেঁচে যাচ্ছে। তো এই জন্য রিসার্চ লেভেলে কাজ করা হয়। সেকেন্ড ওয়ান হচ্ছে কোডিং। আমাকে একজন প্রশ্ন করেছিল বা বলেছিল, যে কমেন্টে লিখেছিল দু একজন, যে কোডিং এর ব্যাপারে এআই কোনো সুবিধা করে না, তোমরা HCL টেকনোলজি যিনি হেড, সে কি বক্তব্য রেখেছে, তারা কি বলছে একবার দেখে নিও। এআই কি মাত্রায় কোডিং লেখা শুরু করে দিয়েছে, হাজার হাজার লাইনের কোডিং কিন্তু এআই লিখে ফেলেছে, এবং লিখে যাওয়াটা কোনো ব্যাপার না। ছোট ছোট ওয়েব ডিজাইনিং গুলো কমপ্লিট করার জন্য কোনো মানুষের দরকার পড়ছে না। কোনো পার্টিকুলার ওয়েবসাইট, কোনো পার্টিকুলার অ্যাপস অটোমেটিক্যালি তৈরি করে দিচ্ছে এআই। তাকে শুধু ডেজিগনেশন বলে দিচ্ছ, তাকে শুধু বলে দিচ্ছ আমার এই রিকোয়ারমেন্ট গুলো চাই, এই ইনপুট গুলো চাই, এই আউটপুট গুলো চাই, এই ধরনের আউটপুট হতে হবে, এইগুলো শুধু বলে দাও। টেমপ্লেট তোমাকে দেখিয়ে দেবে কোন কোন টেমপ্লেট তোমার চাইছে, সেই টেমপ্লেটটা তুমি সিলেক্ট করছো। ইনপুট করার জন্য কি কালার দেবে, কোনটা কোনটা সুবিধা হবে, ভ্যালিডেশন কি কি দেবে। ইনপুট যখন করা হচ্ছে তখন যদি কেউ এজের জায়গায় নাম লিখে ফেলে, তাকে বলা হয় ভ্যালিডেশন। ইমেলের জায়গায় সে টাকা লিখে দিল, সেটা হচ্ছে ভ্যালিডেশন। এই ভ্যালিডেশন গুলো তাকে যদি বুঝিয়ে দাও ঠিক ঠিক করে, অটোমেটিক্যালি তোমার জন্য সুন্দর একটা ওয়েব পেজ তৈরি করে দিয়ে দেবে, একাধিক ওয়েব পেজ তৈরি করে দেবে, বললে সার্ভারে আপ করে দেবে, এবং ফাইনাল টেস্টিং করে তোমাকে রেজাল্ট দেখিয়ে দেবে কাজ হয়ে গেল। তুমি বলো এই কাজটা করতে একাধিক জন অপারেট প্রোগ্রামারের কতদিন সময় লাগে পুরো কাজটা করতে। বোঝা গেল সেই কোডিং ব্যাপারগুলো কিন্তু করে দিচ্ছে। সেকেন্ড ওয়ান হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশনে যদিও আমি কখনো তেমন ভাবে ইউজ করিনি, কিন্তু অনেকে, বহু যারা ইউটিউবার আছে তারা কিন্তু কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু তারা এই ধরনের এআই এর কিন্তু হেল্প নিয়ে তারা কিন্তু কন্টেন্টটা তৈরি করে। ফাইন, এগুলোর ক্ষেত্রে গ্রকটা কোথায় কোথায় কাজে লাগে? গ্রকটা বেসিক্যালি কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট তৈরি করার জন্য কাজে লাগতে পারে, রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস করার জন্য কাজে লাগতে পারে, এছাড়া কোনো হিউমার যে ধরনের হচ্ছে সেগুলোর উত্তর দেওয়ার জন্য, এটার বায়াস রেকর্ড গুলো পেতে গেলে, ডেটা গুলো পেতে গেলে কিন্তু আমরা গ্রকের সাহায্য নিতে পারি। তাহলে বোঝা গেল ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে প্রথম ব্যাপার সেটা হচ্ছে গ্রক কি জিনিস, গ্রক কিভাবে কাজ করা হয়, গ্রকের সঙ্গে চ্যাট জিপিটির ডিফারেন্স কি, পলিটিক্যাল লেভেলে কিভাবে গ্রক কাজ করছে, পলিটিক্যাল যে বায়াস ব্যাপার জায়গাটা তৈরি করে ফেলেছে গ্রক, এবং এর সুদূর প্রসারী সুবিধা অসুবিধা বলা হলো। এই সমস্ত আজকে ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, যেরকম করো। অসংখ্য ধন্যবাদ পুরোনো সবাইকে, নমস্কার।